অনেকে বলেন যে এটা শাখের করাত মানে যাওয়ার সময় কাটে, আসার সময় কাটে। আপনি একটা থানায় যাওয়ার একটা জিডি করার জন্য সেগুলো টাকা দিতে হচ্ছে কেন? হয় টাকা দিব কোনো আমি। প্রশ্নটা আমাদের এটা নিয়ে আসা দরকার ছিল যে রাষ্ট্রীয় কাঠামো ফ্রেমওয়ার্কটা আমরা চেঞ্জ করবো কিনা, কারণ বর্তমান যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কে যেই আসুক না কেন সেরকম হয়ে যাচ্ছে, সেই এরকম ফ্যাসিস্ট হয়ে যাবে, এটাই শিওর। কোনো একটা মিডিয়াতে গিয়েছি, সব ডিটেলসে বললাম, ডকুমেন্টগুলি দিয়ে কথা বললাম, পরদিন সে প্রতিদিন রিপোর্ট করেছে জঙ্গির এখন ঢাকায়। কতটা হাস্যকর! স্বাস্থ্য ব্যবস্থা যে দুর্নীতি বাংলাদেশে আছে, এটা মানে অবিশ্বাস্য দুর্নীতি। পৃথিবীর কোনো দেশে এইভাবে ডায়াগনস্টিক সেন্টার ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেনি। স্বাস্থ্যকে কেন্দ্র করে এই যে ব্যবসা, এই ব্যবসা সারা বিশ্বের কোথাও আছে কিনা আমাদের সন্দেহ। এবং বিশেষ করে গুমের যে ইতিহাস বাংলাদেশে, যেটা এতটাই ন্যাক্কারজনক, যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। প্রত্যাশা পূরণের জন্য যে ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা প্রয়োজন ছিল, মানুষ পরিচালনার যে অভিজ্ঞতা প্রয়োজন ছিল, প্রশাসন চালানোর যে অভিজ্ঞতা প্রয়োজন ছিল, সে জায়গায় যথেষ্ট তাদের ঘাটতি ছিল। এটাই আমরা এখন মনে করছি। আপনি দেখেন পুলিশকে মেরে মানে আগুনে পুড়িয়ে উল্টো করে টাঙ্গিয়ে রাখার দৃশ্য ওয়ার্ল্ডের কোনো রাষ্ট্রে আছে কিনা আমাদের চোখে পড়ে নাই। গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন জনের বিভিন্ন সেক্টরে চাওয়া পাওয়া নিয়ে প্রায় 300-400 আন্দোলন হয়েছে। সে সমস্ত আন্দোলন মোকাবেলা করতে যে সরকারকে যে ধরনের হিমশিম খেতে হয়েছে, তাতে আসলে নতুন উদ্যোগ নেওয়া তাদের জন্য কঠিন ছিল। ইসলামকে পিছনে ফেলে রেখে আমরা এখন নিজেরা নতুন করে নিজেদের যত তন্ত্র মন্ত্র আবিষ্কার করছি, নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করতেছি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, গত 5 আগস্ট 2025-এ গণঅভ্যুত্থান 2024-এর 1 বছর পূর্ণ হয়েছে। গণঅভ্যুত্থান কেন্দ্রিক আমাদের কি প্রত্যাশা ছিল এবং সেইটা নিয়ে আমাদের ভবিষ্যৎ ভাবনা কি, সেটা নিয়ে আজকের আলোচনা সময়ের সংলাপে। আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক মহোদয় ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে আরও আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সময়ের সংলাপ। আজকে আমরা জানবো জুলাই গণ অভ্যুত্থান, প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনা এই বিষয় নিয়ে। অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন এবং জানাবেন আপনি কোন স্থান থেকে দেখছেন। সে সঙ্গে এটাও জানাবেন আপনার প্রত্যাশা কতটুকু এবং আপনি ভবিষ্যতে কি ভাবছেন, আপনার ভাবনা জায়গাটা কী রকম। অবশ্যই সেটা কমেন্টে শেয়ার করবেন ইনশাল্লাহ। আমরা শুরুতেই যে প্রশ্নটি রাখতে চাইব হচ্ছে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব স্যারের কাছে। তা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের আমরা 1 বছর পার করলাম। এই 1 বছর যে পার করলাম সেইখানে সমস্ত মানুষের একটা অংশগ্রহণ ছিল। তো সেই জায়গাতে সরকারের যে ভূমিকা বা সরকারকে নিয়ে মানুষজনের যেই ভাবনা ছিল, অন্তর্বর্তী সরকারকে নিয়ে যারা এই কাজগুলো করবেন, ওই জায়গাটায় সরকার কতটুকু কাজ করতে পেরেছেন কিংবা তার কাজ করার জায়গাটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আত-তাহরিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই সময়ের সংলাপে উপস্থিত সম্মানিত সঞ্চালক এবং অতিথি এবং সেই সাথে দর্শক মণ্ডলী যারা উপস্থিত রয়েছেন, যারা আমাদেরকে শুনছেন, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমাকে যে প্রশ্নটি করা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থান 2024 সংক্রান্ত যে বিষয়টি নিয়ে, যে সরকার, নতুন সরকার গঠিত হয়েছিল গত 1 বছর আগে, এবং সেই সরকার আসলে এমন একটা জনসমর্থন নিয়ে এসেছিল যেটা অবিশ্বাস্য। বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে কোনো সরকার আসে নাই। জি। এবং সেই সরকারটা আসলে ইন্টারিম সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার নাকি নির্বাচন মধ্যবর্তী সরকার, এটা নিয়ে কিছুটা প্রথমে ধোঁয়াশা থাকলেও সবার কিন্তু প্রত্যাশা ছিল যে আমরা এমন একটা সরকার পেতে চাচ্ছি যারা বিগত 53 বছরের সমস্ত ধুলাগুলোকে পরিষ্কার করে তারা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থাপনা উপস্থাপন করবেন। এ বিষয়ে সবার মোটামুটি একটা পরিষ্কার ধারণা ছিল, কনসেনসাস ছিল, যেটা বলে ঐক্যমত্য ছিল। জি, জাতীয় ঐক্যমতের সরকার যেটা বলে, ঠিক সেই টাইপের একটা বিষয় ছিল। সেই জায়গা থেকে একটা বিপুল প্রত্যাশা তৈরি হয়েছিল যে এই সরকার বোধহয় অনেক কিছু করে ফেলবে এবং করার একটা সুযোগ তারা পাবে। জি। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম, যদিও সরকার ব্যবস্থায় যারা আছেন তারা যথেষ্ট শিক্ষিত, যারা যথেষ্ট সম্মানিত এবং বিশ্বে তাদের একটা যথেষ্ট পরিচিতি আছে, অবস্থান আছে, তো সেই জায়গাটা তারা কাজে লাগিয়ে হয়তো দেশকে অনেক দূর এগিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশার জায়গায় দেখতে পাইনি।
এটা নিয়ে নিঃসন্দেহে সারা বাংলাদেশে আমাদের জনগণের মধ্যে যথেষ্ট হতাশা আছে এবং যথেষ্ট অপ্রাপ্তির জায়গা তৈরি হয়েছে, এবং তারা ভাবছিলেন যে আমরা যে সংস্কারগুলো নিয়ে আসবো মানে পাবো সামনে, সেটা তেমন তারা পান নাই। এর পিছনে সবচেয়ে বড় কারণ আমাদের যেটা মনে হয়েছে যে সরকার ব্যবস্থায় যারা এসেছেন তাদের জন্য যে প্রত্যাশা আমরা করছিলাম, সে প্রত্যাশা পূরণের জন্য যে ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা প্রয়োজন ছিল, মানুষ পরিচালনার যে অভিজ্ঞতা প্রয়োজন ছিল, প্রশাসন চালানোর যে অভিজ্ঞতা প্রয়োজন ছিল, সেই জায়গায় যথেষ্ট তাদের ঘাটতি ছিল। এটাই আমরা এখন মনে করছি। দ্বিতীয়ত মানে তারা যেভাবে প্রশাসনের সহযোগিতা পাওয়ার কথা ছিল, পূর্ববর্তী সরকারে রেখে যাওয়া যে সেট আপ, তাদের পক্ষ থেকে তারা সেই সহযোগিতা সম্ভবত পান নাই। আর তৃতীয়ত কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের আমরা দৃঢ়তার অভাব দেখেছি। যেমন যখনই কোনো তার দায়িত্বশীল বা কোনো উপদেষ্টার কথাই বলি, উপদেষ্টা তাদের কিছু ব্যর্থতা আমরা দেখেছি, বা তাদের মানে কর্মের জায়গায় যথেষ্ট তাদের উপস্থিতি আমরা দেখি নাই। যেরকম স্বাস্থ্য উপদেষ্টার কথা যদি বলি, শিক্ষা উপদেষ্টার কথাই যদি বলি, বা আরও যারা আছেন বেশ কয়েকজন, তাদের সেই রকম ধরনের পদক্ষেপ কিন্তু আমরা দেখি নাই। স্বাস্থ্য উপদেষ্টার বিষয়ে অনেক কথা এসেছে বারবার, শিক্ষা উপদেষ্টা নিয়েও অনেক কথা এসেছে, কিন্তু তাদের ব্যর্থতা যখন স্পষ্ট হয়েছে সেখানে পরিবর্তন করাটা এমন কোনো কঠিন বিষয় ছিল না। রাষ্ট্রে আরও যোগ্য মানুষ আছেন যাদেরকে নিয়ে আসার সুযোগ ছিল, তো সেটা করা হয়নি। বিশেষ করে আমরা এটা যেটা মনে করছি যে ডক্টর ইউনূস উনি একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, সেটা হচ্ছে এনজিও ব্যাকগ্রাউন্ড। তো তার যারা সুপরিচিত মানুষ ছিলেন, তারা কাছের মানুষ ছিলেন, তাদের প্রতি তিনি বেশি আস্থা রাখতে চেয়েছেন। যোগ্যতা বা দক্ষতার দিকে তিনি সেভাবে দৃষ্টি দেন নাই। মানে এখানে একটা পার্সোনালিটির ব্যাপার চলে আসছে, নেগোসিয়েশনের যে ব্যাপারটা, এই জায়গাটা তাদের চেঞ্জ করাটা উচিত ছিল তাৎক্ষণিকভাবে। কারণ যোগ্য মানুষ নিঃসন্দেহে আছেন। স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন, তিনি গ্রামীণ ব্যাংকেরই কোনো একজন দায়িত্বশীল ছিলেন এক সময়। তিনি একজন এনজিওর মানে ব্যক্তিত্ব, তিনি তো স্বাস্থ্য কেন্দ্রে বা স্বাস্থ্য বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ তার ইতিপূর্বে কখনো নেওয়ার সুযোগ হয়নি। এর আগেও তো এরকম ছিল। বহু ডাক্তার আছেন বাংলাদেশে, বহু প্রশাসনিক মানে এমন দায়িত্বশীল আছেন যারা এই সমস্ত সেক্টরগুলোতে কাজ করেন। স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি বাংলাদেশে আছে, এটা মানে অবিশ্বাস্য দুর্নীতি। পৃথিবীর কোনো দেশে এইভাবে ডায়াগনস্টিক সেন্টার ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেনি। স্বাস্থ্যকে কেন্দ্র করে এই যে ব্যবসা, এই ব্যবসা সারা বিশ্বের কোথাও আছে কিনা আমাদের সন্দেহ। তো এই বিশাল সেক্টরে যে দুর্নীতি দূর করার জন্য সেরকম শক্ত সামর্থ্য একজন লোক দরকার ছিল যিনি এই বিষয়গুলো জানেন, বুঝেন। তো সেই ক্ষেত্রে সরকারের উদ্যোগের আমরা যথেষ্ট ঘাটতি দেখেছি, এবং মনে হয়েছে তারা মানে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলেছেন বা সিদ্ধান্ত নেননি। তো এই সমস্ত কারণগুলোতে আসলে জনগণের প্রত্যাশা তেমন পূরণ হয়নি। এমনকি সবচেয়ে বড় ব্যর্থতা আমরা যেটা বলবো, যেটাকে কেন্দ্র করে এই যে জুলাই গণঅভ্যুত্থান হলো, যে বিগত সরকারের যে 16 বছরে একটা অপশাসন, সে অপশাসন যারা পরিচালনা করেছেন, যারা এই দুর্নীতি অন্যায়গুলো করেছেন, তাদের বিরুদ্ধে বিচারের একটা নিদর্শন আমরা দেখিনি। মামলা হয়েছে অনেক, এক একজনের বিরুদ্ধে 250, 300, 500 মামলা, 700 মামলা, যেটা আমরা ইতিপূর্বেও দেখেছি, বিগত সরকার আমরাও দেখেছি। মানে তারই সিলসিলা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে বিচার যে করা প্রয়োজন, বিচারের মুখোমুখি করা প্রয়োজন, সেরকম কোনো উদ্যোগ আমরা দেখি নাই। বরং যেভাবে যেই সিস্টেমে আপনার বিচারের উদ্যোগ নেওয়া হচ্ছে, বিগত সময়ে রাজনৈতিকভাবে যে মামলাগুলো করা হতো ওইভাবে করা হচ্ছে, এবং এটার ভবিষ্যৎ দেখা যাচ্ছে 30 বছর 40 বছর শেষ হবে কিনা আল্লাহ ভালো জানে। খুব ধীরগতিতে চলছে। তো একজনের বিরুদ্ধে আমি 100 মামলা করে কি করব? আমার যদি একটা মামলাই থাকে এবং সেটা যথাযোগ্য মামলা হয়, একটা মামলা দিয়ে আমার শাস্তি দেওয়া সম্ভব। কিন্তু মামলার পর মামলা চাপিয়ে দিয়ে মনে হচ্ছে যেন তাদেরকে কোনো রকম জালে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। মনে হচ্ছে তারা আসলে দোষী নন, কিন্তু জোর করে দোষ চাপানোর একটা চেষ্টা চালানো হচ্ছে, ইতিপূর্বে যেভাবে হয়েছে। বিগত কয়েক মাসে আর কি প্রায় 300টি খালি আন্দোলন হয়েছে। আন্দোলন গণ অভ্যুত্থানের পরে আরও বিভিন্ন জনের বিভিন্ন সেক্টরের চাওয়া পাওয়া নিয়ে প্রায় 300-400 আন্দোলন হয়েছে। সে সমস্ত আন্দোলন মোকাবেলা করতে যে সরকারকে যে ধরনের হিমশিম খেতে হয়েছে, তাতে আসলে নতুন উদ্যোগ নেওয়া তাদের জন্য কঠিন ছিল। এটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু তারপরও সরকারের যেটা কর্তব্য ছিল, যোগ্য মানুষকে যোগ্য জায়গায় নিয়ে এসে প্রশাসনকে শক্তিশালীভাবে পরিচালনা করা, সেই জায়গায় আমরা যথেষ্ট ঘাটতি দেখেছি, এবং সেই কারণেই সম্ভবত সরকার তার উদ্দেশ্যে পৌঁছতে পারেনি। ফলে এখন সরকার কিন্তু এখন নির্বাচনমুখী হয়ে গেছে, এবং কোনোভাবে নির্বাচনটা করে দায়িত্বটা ছেড়ে দিয়ে তারা মনে করছেন যে না, আমরা এখন আমাদের কাজ শেষ। অভ্যুত্থান পরবর্তী সরকার যেটা, মানে এটা আমরা অন্তর্বর্তী সরকার বলতেছি, আসলে এটা কি হওয়া উচিত ছিল? এটা একটা প্রশ্ন কিন্তু মানে সর্বমহলে এটা আলোচিত হচ্ছিল সেই থেকে, যে অভ্যুত্থান পরবর্তী সরকার এটাই পার্মানেন্ট সরকার। এখানে আবার এটাকে তত্ত্বাবধায়কের মতো, কেয়ারটেকার নির্বাচনের মতো
একটা সাময়িক সরকার, এই যখন আমরা এটাকে এইভাবে ট্রিট করছি যে এটা একটা অন্তর্বর্তী সরকার বা এটা তত্ত্বাবধায়ক সরকারের মতো, তার মানে কি এটা সাময়িক সময়ের জন্য তারা আছেন, জাস্ট ইলেকশন করে তারা এখান থেকে বিদায় নেবেন। যার ফলে কিন্তু এতগুলো আন্দোলন হয়েছে, যেটা আপনি একটু আগে বললেন যে গত 1 বছরে প্রায় তিন শতাধিক আন্দোলন হয়েছে বাংলাদেশে, এখনো প্রতিদিনই কিন্তু হচ্ছে, চলছে, জি। মিছিল মিটিং হচ্ছে। কিন্তু এই ইতিপূর্বে যতগুলো আমরা অন্তর্বর্তী সরকার দেখেছি বা তত্ত্বাবধায়ক সরকার যেগুলো দেখেছি, তখন কিন্তু এত উপদেষ্টার বহরও ছিল না, সংখ্যা কম ছিল, 10 জন উপদেষ্টা মিলে রাষ্ট্র সুন্দরভাবে চালিয়েছেন তারা। এবং তখন কোনো এরকম ভাবে মিছিল মিটিং আন্দোলনের কোনো সুযোগ ছিল না। এইখানে মনে হয় বর্তমান সরকার একটা ভুল করেছে যে এইভাবে আন্দোলনমুখীর একটা সুযোগ দেওয়াটা, এটাও একটা মিস্টেক আমার কাছে মনে হচ্ছে আর কি। কিন্তু স্যার এটা আসলে প্রেক্ষাপটটা ওরকম ছিল তো। হয়ে গেছে, আন্দোলন দিয়ে যখন পরিবর্তন হলো, তার পরবর্তী সময়ে 16 বছর যারা মানে একটা কণ্ঠার মধ্যে ছিল, সবার ক্ষোভটা এই সময় এসে ছাড়ার চেষ্টা করছে। কিন্তু সকল দাবি দেওয়া তো মানে এই সময় রাজপথে সব দাবি দেওয়া একত্রিত হয়েছে। এখন অন্তর্বর্তী সরকার যারা তাদের আসলে পূর্ব অভিজ্ঞতা নেই, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বাস্তবায়ন যেহেতু মানে এনজিও ব্যাকগ্রাউন্ডে, এবং সেই লাইনের কিন্তু অনেক উপদেষ্টা এখানে, বেশ কয়েকজন এখানে স্থান পেয়েছেন, যার ফলে কিন্তু এই অবস্থাগুলি ট্যাকেল করার মতো যোগ্যতা আছে, বাট অভিজ্ঞতা তাদের নেই, যার ফলে কিন্তু বিশৃঙ্খলাটা প্রতিনিয়ত বাড়তেছে আর কি। আচ্ছা, বিপ্লবী সরকারের কথা যেটা আপনি বলছিলেন, যে এই সরকারকে বিপ্লবী সরকার যদি আমরা বলতাম, বিপ্লব পরবর্তী সরকার, এরকম করে যদি তাদেরকে একটা নির্দিষ্ট সময় আমরা দিতাম, তাহলে তাদের একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকতো, সে জায়গাতে অনেক কাজ তারা করতে পারতেন। বিশেষ করে শ্রীলঙ্কায় যেটা ঘটেছে, শ্রীলঙ্কায় একটা গণ অভ্যুত্থান এভাবে হওয়ার পরে সরকার এসে কিন্তু প্রথম যেটা করছে, তারা সংবিধান পরিবর্তন করে ফেলেছেন। তো বাংলাদেশের এই যে প্রেক্ষাপট ছিল, এই প্রেক্ষাপটে সরকার কিন্তু চাইলে সংবিধান সংস্কারে একটা বড় উদ্যোগ নিতে পারতেন এই সময়, কিন্তু সেই উদ্যোগ তারা নিতে সাহস করেন নাই, বা যখন তারা নেওয়ার পরিকল্পনা করলেন সেটা অনেক লেট হয়ে গেছিল। ফলে রাজনৈতিক দলগুলো বলা শুরু করে দিল যে নির্বাচনের পরই হবে, এটা এখন করা দরকার নেই। এবং এই নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে যে একটা আলাপ আলোচনার যে বিষয়গুলো, এখানে যখনই মতামত জানতে চেয়েছি তখনই কিন্তু তারা বাধা দিয়েছেন, না এটা তো অন্তর্বর্তী সরকার, তারা কেন এটা করবে, আমরা এসে বা মানে ইলেকটেড সরকার যেটা গভর্নমেন্ট যখন আসবে তখন সেটা করবে। যার ফলে আসলে এখানে প্রত্যাশার একটা ঘাটতি কিন্তু আমাদের থেকে গেছে। আমরা তাহলে সব মিলিয়ে বলতে পারি যে সবার একটা সহযোগিতার প্রয়োজন ছিল, সে সঙ্গে সরকারেরও আরো একটু শক্ত ভূমিকা রাখা প্রয়োজন ছিল। স্যার, আমরা এবার আপনাকে জানতে চাইবো যে আমরা আগে শুনছিলাম যে জনগণের যেই জুলাই বিপ্লবটা যেটা হলো, সেইখানে মূলত অসন্তোষের কারণটা কি ছিল? রাজনৈতিক কারণ, অর্থনৈতিক, নাকি সামাজিক কারণ ছিল? কোনটা বেশি প্রাধান্য পাবে? ধন্যবাদ। আসলে অসন্তোষের মৌলিকভাবে যে 3টা আপনি উল্লেখ করলেন, 3টের অসন্তোষের কারণ ছিল। রাজনৈতিক অসন্তোষ ছিল, অর্থনৈতিক অসন্তোষ ছিল এবং সামাজিক অসন্তোষ। আমরা যদি একটু সংক্ষেপে বিশ্লেষণ করি যে রাজনৈতিক যে অসন্তোষটা কেন হচ্ছে, আসলে বাংলাদেশে আমরা গত 53 বছরে যেটা দেখেছি, সুষ্ঠু রাজনীতি বা রাজনৈতিক চর্চা কিন্তু দেশে নেই বললে চলে। কেন নেই? আমাদের এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, বা আমাদের একটা লোভ বলি বা আকাঙ্ক্ষা বলি, যেখান থেকে হোক, যখন আমরা রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আসে তখন কিন্তু আমরা সেটাকে সেই ক্ষমতার অপব্যবহার করি। এটা যদি আমরা বাংলা প্রবাদের মতো করে বলতে চাই যে যায় লঙ্কায় সে হয় রাবণ। জনগণের ম্যান্ডেট নিয়ে যখন আমরা ক্ষমতায় যাচ্ছি, গিয়ে আমরা জনগণের উপরে যত শোষণ, নির্যাতন, জুলুম, অত্যাচার সব শুরু করে দিচ্ছি। মানে রাজনৈতিক ক্ষমতা হাতে পাওয়ার পরে আমরা ধরাকে সরাজ্ঞান করি, রাষ্ট্রের যারা প্রজা আছে তাদের প্রতি আমাদের কোনো মূল্যায়ন থাকে না, বিরোধী মতকে গলা টিপে হত্যা করার যে প্রবণতা বাংলাদেশে আছে, এটা তো চূড়ান্তভাবে আমরা বিগত 15.5 বছর দেখেছি, বা তারও আগে যারা ছিলেন তাদেরকে আমরা দেখেছি। আসলে এখানে মত প্রকাশের কোনো স্বাধীনতা থাকে না। যেভাবে খুন হত্যা যেভাবে হয়েছে এবং মামলা হামলা যে পরিমাণ হয়েছে, একজন মানুষের যদি 100-200 মামলা থাকে তাহলে কোর্টের বারান্দায় এভরিডে তাকে কোর্টে যেতে হবে, এবং একাধিক মামলার জন্য প্রতিদিন তাকে হাজিরা দিতে যেতে হবে। তাহলে একটা মানুষ কীভাবে পারবে? তারপরে আপনি দেখেন রাজনৈতিক মত প্রকাশের কোনো সুযোগ ছিল না, মিছিল মিটিং সমাবেশ, রাজনৈতিক যে সুষ্ঠু চর্চা বলতে আমরা যেটা বলি, যে প্রত্যেকটা দলের রাজনীতি করবে, তার একটা কথা আছে, বক্তব্য আছে, জনগণের সামনে কথা বলবে, জনগণের স্বার্থ নিয়ে কথা বলবে, দেশের স্বার্থ নিয়ে কথা বলবে, কিন্তু কথা বলতে দিচ্ছে না। যারা ক্ষমতাসীন দল তারা তাদের অনুসারী বা তাদের যে পার্টি, এই দল ব্যতীত অন্য কোনো দলকে তারা কোনো সুযোগ দিতে চাচ্ছে না। এটা কিন্তু বাংলাদেশের একটা রেওয়াজে পরিণত হয়ে গিয়েছিল, যার ফলে দেখা যাচ্ছে যে
যারাই সরকারের বিরুদ্ধে গিয়েছে তাদের বিরুদ্ধে অত্যাচার শুরু হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। এবং বিশেষ করে গুমের যে ইতিহাস বাংলাদেশে, যেটা এতটাই ন্যাক্কারজনক, যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। বাংলাদেশে যেটা মানে অভ্যুত্থান পরবর্তী যে সমস্ত রিপোর্ট আসছে পত্রিকায় বা মিডিয়াতে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো আসছে আমরা দেখেছি, এত লোমহর্ষক, এত মর্মান্তিক। এবং সেখানে আলেমদের উপরে, বিশেষ করে আলেমদের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে, আপনি অবাক হবেন যে একজন আলেমকে উল্টো করে টাঙ্গিয়ে, উলঙ্গ করে উল্টো করে টাঙ্গিয়ে দিন রাত পিটানো এবং তাকে ইলেকট্রিক শক দেওয়া, এবং কোথায়? তার লজ্জাস্থানের মধ্যে। এইভাবে যে নির্যাতন করা হয়েছে, কি অপরাধ? সে সরকারের বিরুদ্ধে কথা বলেছে, সে ইসলামের পক্ষে কথা বলেছে, ইসলাম একমাত্র শান্তির ধর্মই কথা বলেছে। আচ্ছা, শুধু তাই না, আপনি দেখেন এই যে আরেকটা বিষয় বলতে হচ্ছে, জঙ্গি তকমার যে বিষয়টা বাংলাদেশে ছিল, আসলে জঙ্গিবাদের এটা তো সম্পূর্ণ মিডিয়া একটা বা মিডিয়া বা প্রশাসনকে যদি আমরা এখানে নিয়ে আসি, কি করেছে আসলে জঙ্গি বই কোনটা এটা তো আমাদের প্রশাসনও জানে না। একজন আসামিকে ধরেছে, যেগুলো এখন মিডিয়াতে আসতেছে, পত্রিকা আসছে কিছু, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, যেগুলো যে এটা আমরা আগে থেকেও জেনেছি, দেখেছি বা বুঝেছি, যে যেখানে একজন আসামির কাছে তফসির ইবনে কাসির পাওয়া যাচ্ছে, যেখানে আমির জামাতের একটা বই পাওয়া যাচ্ছে, সেখানে বলা হচ্ছে জঙ্গি বই পাওয়া যাচ্ছে। জঙ্গি বইয়ের মধ্যে কি? তফসির ইবনে কাসির জঙ্গি, বুখারী শরীফ, জি সহিহ বুখারী শরীফ জঙ্গি বই। তাহলে আপনি চিন্তা করেন যে একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর, যিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন, যারা কর্ণধার যারা, তারা যদি আল্লাহর কালাম কিনে, একজন সাধারণ একটা বই, একটা কিতাব কিনে এটা জঙ্গি বই বানিয়ে দিচ্ছে, তাহলে জঙ্গির কিতাবের জ্ঞানটা তাদের ছিল না। তাদের ছিল কি? তাদের এটা করতে হবে, উপর মহলের নির্দেশ, এটা বানাইতে হবে, বানাইতে হবে। এইভাবে জঙ্গি তকমা দিয়ে দিয়ে সাধারণ মানুষকে অত্যাচার করেছে। তাহলে রাজনৈতিক একটা অসন্তোষ ছিল, মানুষ কথা বলতে পারতো না। জি, অর্থনৈতিক ক্ষেত্রে দেখেন, বাংলাদেশে যে অর্থনৈতিক মন্দা, পুঁজিবাদী অর্থনীতি চলছে, সুদভিত্তিক অর্থনীতি চলছে, আমরা এখানে পুঁজিবাদ বা মজুদদারি, হ্যাঁ, সিন্ডিকেট, যেটা বাংলাদেশে সবসময় যেটা খুবই মানে প্রচলিত যে বিষয়টা, যে কোনো বিষয়ের ক্ষেত্রে একটা সিন্ডিকেট হয়ে যাচ্ছে। এবং এই সিন্ডিকেটের সাথে কিন্তু রাজনৈতিক উপর মহল থেকে সবাই জড়িত। কারণ দ্রব্যমূল্যটা, এটা তো ক্রিয়েট করা হচ্ছে, দ্রব্যমূল্যটা একটা তৈরি করা হচ্ছে, কৃত্রিমভাবে একটা ক্রাইসিস তৈরি করে দিয়ে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে, যার ফলে একটা মানুষের মধ্যে একটা অর্থনৈতিক একটা মানে নাভিশ্বাস উঠে গিয়েছিল যে আসলে অর্থনৈতিক মুক্তি আমাদের কোথায়। জি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষের মানে লিভিং কস্টটা এত বেশি হয়ে গেছে যে তার আয়ের চাইতে ব্যয় অনেক বেশি, মানুষ প্রতিনিয়ত ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে দুর্নীতি বেড়ে যাচ্ছে। আপনি বেকারত্বের দিকে তাকান, সেখানে বেকারত্বের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। চাকরি হচ্ছে কাদের? যারা সরকারি দল বা তাদের ক্যাডার বাহিনী যারা, তাদের চাকরি হচ্ছে, তাদেরকে সব জায়গায় সুযোগ সুবিধা তারাই পাচ্ছে। অন্য কেউ, সাধারণ মানুষও আমরা দেখেছি যে সাধারণ মানুষ যদি ইন্টারভিউতে ভালো করে, তারপরও তার খোঁজখবর নেওয়া, তার ব্যাকগ্রাউন্ড কি, পরিবার কি, তার দাদা দাদি, নানা নানি কি করেছিল, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, সেগুলি পর্যন্ত কিন্তু খোঁজখবর নেওয়া হয়েছে, তারপরে নিশ্চিত হয়ে তাকে চাকরিতে জয়েন করানো হয়েছে। তো এইভাবে অসন্তোষের আসলে কোনো শেষ করা যাবে না। প্রত্যেকটা জায়গায় অসন্তোষ ছিল মানুষের যখন মানে দেয়ালে পিঠ থেকে যায়, মানুষ যখন তার অব্যক্ত কথাগুলো যখন প্রকাশ করতে পারে না, তখন কিন্তু মানুষের একটা মানে রিয়াক্ট হয়, যে মানুষ মানে বলবো যে কেন বিপ্লবটা হলো, বিপ্লব হয়েছে কেন? মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে এই জন্য। যদি সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিত, সুষ্ঠু রাজনৈতিক চর্চা যদি এদেশে থাকতো, তাহলে কিন্তু এই বিদ্রোহের এই জিনিসগুলো আসতো না। আচ্ছা, একইভাবে সামাজিক অসন্তোষটাও ছিল প্রকটভাবে। কেন? কারণ আসলে সমাজ নিয়ে তো রাষ্ট্র, কারণ রাষ্ট্রের যারা কর্ণধার, তাদেরই যারা বলবো অধস্তন, তারা কিন্তু সমাজে বসবাস করছে, এবং তাদের যারা অনুসারী যে দল, যে পার্টি, তারা কিন্তু সমাজটাকে নিয়ন্ত্রণ করত। সমাজে চাঁদাবাজি, সমাজে দখল বাণিজ্য, জায়গা জমি দখল, অন্যায় বিচার, এগুলো সব কিন্তু সমাজের মধ্যে ছিল। ফলে সমাজের যারা শান্তিপ্রিয় মানুষ, তারা কিন্তু তাদের মধ্যে একটা বিরাট অশান্তি কাজ করছিল। তারা সামাজিক কোনো ন্যায় বিচার, সুবিচার তারা কিন্তু সেখানে পায় নাই। কেন পায় নাই? এই রাজনৈতিক কারণে পায় নাই। ফলে সামাজিকভাবে মানুষের মধ্যে একটা অসন্তোষ ছিল, রাজনৈতিক অসন্তোষ ছিল, অর্থনৈতিক অসন্তোষ ছিল, ধর্মীয় ক্ষেত্রে যারা ইসলাম প্রিয় জনগণ, তাদের অসন্তোষ তো
প্রকট আকারে ছিল। জি ইসলাম নিয়ে কোনো কথা বলার সুযোগ মানুষের ছিল না, যার ফলে আর এই কারণে কিন্তু যেটা অভ্যুত্থান হয়েছে এটাকে আমরা বলছি গণ অভ্যুত্থান, কারণ এখানে নির্দিষ্ট একটা গণমানুষের শ্রেণী না, অংশগ্রহণ ছিল এখানে। সমস্ত ধরনের মানুষ, এমনকি Right, বাড়ির কাজের বুয়া পর্যন্ত সে রাস্তায় নেমে গেছিল, রাস্তায় রিকশাওয়ালা পর্যন্ত রাস্তায় ছিল, জি, মানে কেউ এখান থেকে বাদ ছিল না। তার মানে সামাজিক অসন্তোষ যখন তৈরি হয় তখন সমাজের প্রত্যেকটা সেক্টর সেটা ছড়িয়ে পড়ে এবং ফলে সেটার একটা মানে আমরা বিস্ফোরণ সেটা আমরা লক্ষ্য করেছি গণ অভ্যুত্থানে। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সময়ের সংলাপ। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনা। এই বিষয়ে অবশ্যই আপনি আপনার ভাবনা শেয়ার করবেন কমেন্টে, এবং যেন অন্য ভাইরাও দেখতে পারে সেজন্য অধিকারে শেয়ার করবেন। আমরা ফিরছি আলোচনায়। আমাদের এবারের প্রশ্নটা হচ্ছে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব স্যারের কাছে। তা হচ্ছে, আমরা দেখেছি যে এই গণ অভ্যুত্থানে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যে রাষ্ট্র ব্যবস্থা যেটা প্রচলিত আছে সেইখানে একজন সরকার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছেন এবং তিনি নিজের ইচ্ছা মতো দেশের নিয়ম কানুনগুলোকে পরিবর্তন করছেন এবং পরিবর্তন করছেন, তার মতো করে তিনি বানাচ্ছেন। আবার এখানে নেতৃত্বের জায়গাতে নেতা যিনি হচ্ছেন তিনি নিজেকে সর্বেসর্বা মনে করছেন। তো এই জায়গাতে এসে আমাদের রাজনৈতিক কাঠামো এতে করে দুর্বল হচ্ছে নাকি শক্তিশালী হচ্ছে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ। এই প্রশ্নটা আসলে ভাইটাল প্রশ্ন এবং এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা আরো বেশি বেশি হওয়া দরকার ছিল। আমাদের আলোচনা মূলত হওয়া দরকার ছিল আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। নাহলে 53 বছর ধরে খালি সরকার পরিবর্তন হয়, নেতৃত্ব আসছে, নতুন নেতৃত্ব, কিন্তু সমাজ ব্যবস্থা কোনো পরিবর্তন নেই। আমরা যে ফ্রেমওয়ার্কে কাজ করছি ওই ফ্রেমওয়ার্কটাতে সমস্যা আছে মনে হচ্ছে কিনা? বারবার ফ্যাসিস্ট এখানে তৈরি হচ্ছে কেন? উৎপাদন কেন্দ্রটাই সমস্যা আছে কিনা, এটা নিয়ে আমাদের প্রশ্ন থাকা দরকার ছিল। এমনকি এভাবে কথা এভাবে আসছে যে গণতন্ত্র নিজেই গণতন্ত্র রক্ষা করতে পারছে না, তাহলে গণতন্ত্র কিভাবে মানুষের মধ্যে মানে গণতন্ত্র মানে রক্ষা করবে? তো প্রশ্নটা আমাদের এটা নিয়ে আসা দরকার ছিল যে রাষ্ট্রীয় কাঠামো ফ্রেমওয়ার্কটা আমরা চেঞ্জ করবো কিনা। কারণ বর্তমান যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কে যেই আসুক না কেন হয়ে যাচ্ছে, সেই এরকম ফ্যাসিস্ট হয়ে যাবে, এটাই শিওর। এমনকি গত 1 বছর আমরা যে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম দেখছি, সামনে যারা নির্বাচিত হবেন তাদের কাছ থেকেও আমাদের প্রত্যাশা খুব ভালো না, এবং আমরা তার একটা আগাম যেটা ইঙ্গিত পাচ্ছি তাতে যেটা মনে হচ্ছে বিগত সরকারের ধারাবাহিকতা হয়তো আরো কঠিনভাবে হয়তো রক্ষা হতে পারে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। মূলত যে নেতৃত্ব কাঠামো, রাষ্ট্র কাঠামো নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়, প্রথমত যেটা হয়েছে আমরা লক্ষ্য করছি যে একটা দুর্নীতিবাজ নেতৃত্ব সমাজে আসবে। কারণ আমরা বলেছিলাম এর আগে বা বহুবার বলেছি যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো একজন দায়িত্বশীল নেতৃত্ব আসতে পারে না, কোনো মানে সুনীতিপরায়ণ নেতৃত্ব আসবে না। কারণ গণতান্ত্রিক সিস্টেমটাই এমন, এখানে এমন কিছু মানুষ দিয়ে নেতা নির্বাচিত করা হয় যে সমস্ত মানুষগুলো আসলে সমাজের সুবিধাভোগী শ্রেণী, অথবা তাদেরকে বিভিন্নভাবে মানে প্ররোচিত করে তাদের মাধ্যম দিয়ে নেতা আসতেছেন। একজন সুনীতিবান মানুষ কখনো মানুষকে প্রলোভন দেখিয়ে মিথ্যা কথা বলে তিনি কখনো নেতা হতে চাইবেন না, এটা খুব স্বাভাবিক। আর এই কারণে দেখবেন যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে যারা নেতা নির্বাচিত হয়েছেন তারা কখনো দেশের একজন ভালো রাজনীতিবিদ বা রাজনীতি সচেতন ব্যক্তি বা রাজনীতি সম্পর্কে যার যথেষ্ট জ্ঞান আছে সেই ব্যক্তি কখনো ক্ষমতায় আসবেন না। এটা এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে, যে আপনি কখনোই দেখবেন না যে বাংলাদেশের সবচেয়ে বড় যিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ভালো শিক্ষক তিনি কখনো, অথবা এই বিষয়ে তিনি গবেষক, তার এখানে যথেষ্ট গবেষণাপত্র আছে, পিএইচডি করা আছে, পোস্টডক করা আছে, এই ব্যক্তি জীবনে কখনো আপনি দেখবেন না প্রধানমন্ত্রী হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন বা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কোনো দায়িত্বে আসছেন, ইলেকশনে তিনি আসবেন না। সিস্টেমটাই এরকম যে এখানে কোনো আসতে পারবেন না। তো ফলে এখানে নিঃসন্দেহে দুর্নীতিবাজ লোক আসবে, আর দুর্নীতিবাজ লোক যদি এখানে আসেন তো সমাজে তাহলে সুনীতি প্রতিষ্ঠিত হবে কখনো? এটা সম্ভব না। দ্বিতীয় যেটা বিষয় আমরা দেখি যে যারা এখানে আসেন তারা ক্ষমতা প্রয়োগ করে থাকতে চান। ইসলাম যেখানে বলছে যে আল ইমাম রাইন, তিনি হচ্ছেন রাখাল, তিনি পরিচালনা করবেন এবং ওয়া মাসউলুন আন রাইয়াতি, এবং তিনি তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। ইসলামে আপনি যিনি ক্ষমতাবান হবেন, যিনি দায়িত্বে আসবেন, তিনি মূলত ক্ষমতা চালানোর জন্য আসেন না, তিনি তার আমানত এবং দায়িত্বটা পালন করার জন্য আসেন। তো গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় যেটা হয় যে একটা বড় সংখ্যক মানুষের দ্বারা তিনি নির্বাচিত হয়ে আসেন, এজন্য তিনি তাকে নিজেকে খুব পাওয়ারফুল ভাবেন এবং পাওয়ার দিয়ে তিনি ভিন্ন মতকে দমন করার চেষ্টা করেন। কিন্তু ইসলামের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। যেটা বলেছে ইসলামে একজন দায়িত্বশীল তিনি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত মনে করে, জনগণের দেওয়া আমানত মনে করে তার দায়িত্বটা পালন করেন। কিন্তু ইনি মনে করেন যে আমি জনগণের ম্যান্ডেট দিয়ে আসছি, অথবা আমি যা খুশি করার লাইসেন্স পেয়ে গেলাম, বিশেষ করে নিজের দলের যা খুশি করার তিনি লাইসেন্স পেয়ে গেলেন, এটা তিনি মনে করে নেন। তারপরে 3 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে জনমতকে গুরুত্ব না দিয়ে মানে দেন না তারা।
তার দলের মতটাকে গুরুত্ব দেন। জনমত মানে তারা মনে করেন তার দলের মত, দলের মত, রাইট। সারা দেশে জনগণ যে আছে দলের বাইরে লোকরাই তার জনগণ, জি। তো জনমতকে তারা গুরুত্ব দেন না। এটা মূলত গণতন্ত্রেই কিন্তু মানে সিস্টেমটা এরকম প্রবলেম, গণতন্ত্রের একটা মেইন প্রবলেম এটা। তারপরে জবাবদিহিতা না থাকাটা এটা একটা ইস্যু। তো একই দলের যিনি দায়িত্বশীল আছেন তারা নিঃসন্দেহে তার দলের নেতাকে কোনো কোশ্চেন করতে সাহস পাবেন না, কারণ তিনি মনে করেন তাহলে আমার অবস্থানটা ডাউন হয়ে যাবে বা তার কাছে আমার থাকবে না, বাতিল হয়ে যাবে সেই সময়। অথচ আমরা দেখেছি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তাকে সরাসরি সাহাবায়ে কেরাম তারা প্রশ্ন করেছেন বিভিন্ন ইস্যুতে, এমনকি তার জামাটা লম্বা হয়েছে সেক্ষেত্রে তাকে প্রশ্নের শিকার হতে হয়েছে মিম্বারে দাঁড়িয়ে। তো ইসলামী নেতৃত্ব ব্যবস্থা এরকমই, যেখানে প্রত্যেকেই প্রশ্ন করার অধিকার রাখে। আমরা বিগত একজন প্রেসিডেন্টের ইতিহাস তো বাংলাদেশে জানি যে তিনি শুধু দলের ফাউন্ডারের মাজারে যান নাই, জি জি, মানে স্ট্যান্ডিং প্রেসিডেন্ট ছিলেন, শুধু মাজার জিয়ারতে যান নাই, সেই কারণে তার প্রেসিডেন্টশিপ চলে যায়। জি জি, তাহলে এটা তো আমরা ইতিহাসও জানি। তো এই যে ইস্যুগুলো আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা ইস্যুই একজন ব্যক্তিকে বা একজন শাসককে ফ্যাসিবাদী হতে সহযোগিতা করে। তো গণতান্ত্রিক সিস্টেমটাই আমাদেরকে মূলত এই ফ্যাসিবাদের দিকে উদ্বুদ্ধ করে। তো সেই ক্ষেত্রে আমরা বর্তমান যে নেতৃত্ব এবং রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমরা নিশ্চিতভাবে এটা বুঝতে পারছি যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো সুশাসন আসবে না, এটাই সুনিশ্চিত। আর এর মাধ্যম দিয়ে জালেম আরও তৈরি হবে। তবে নিঃসন্দেহে বারবার এই যে জুলুমবাজ যখন তৈরি হবে, জুলুমের বিরুদ্ধে একটা শক্তি অটোমেটিক তৈরি হয় এমনিতেই, এবং সেই কারণে গণ অভ্যুত্থান হতে থাকবে। তো আমাদের পরিণতি এটাই আমরা ধরে নেব, যদি আমরা চেঞ্জ না করি, গণতান্ত্রিক এই সিস্টেমটা চেঞ্জ না করি, তাহলে হয়তো বা নির্বাচন হবে, আবার নতুন সরকারও আসবে, কিন্তু আমাদেরকে আরো একটা নতুন অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ মানে যে সিস্টেম হলে তাকে এরকম ভাবে জালেম তৈরি হবে, জুলুম তৈরি হবে, জালেম তৈরি হবে, আর জুলুমের সংখ্যা বাড়বে। এবং এর প্রতিকার হিসাবে প্রকৃতিরই নিয়ম যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দুহুম লিবাদিন লাফাসাদাতিল আরদ, মানে একদল জুলুম করতেই থাকবে, এটা হয় না। তার বিপরীতে একটা শক্তি তখন দাঁড়িয়ে যাবে এবং পরস্পরের সেই দ্বন্দ্বে হয়তো আবার নতুন একটা সিস্টেম আসবে, এরকম। তো আজকে যে পরিস্থিতিতে আমরা এসেছি, এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে যে আমরা এই পরিবেশটা কন্টিনিউ করবো কিনা, এই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় কন্টিনিউ করবো কিনা। যদি কন্টিনিউ করতেই থাকি তাহলে আমাদেরকে মানে পরবর্তী অভ্যুত্থানের জন্য অপেক্ষা করতে হবে। সেটা হয়তো 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, কিন্তু হবেই, এটা অবশ্যম্ভাবী। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটা আমাদের নতুন করে চিন্তা করার একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে এখন। 16 বছরের দীর্ঘ একটা ফ্যাসিজমের মধ্যে আমরা ছিলাম, এবং আমাদের এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে আমরা মনে হচ্ছিল যে এখান থেকে মনে হয় আমরা কখনো বেরোতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কি না সম্ভব, তার বাস্তবতা আমরা দেখেছি। এই বাস্তবতা দেখার পরেও যদি আমাদের রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে না পারেন, নিঃসন্দেহে এটা আমাদের জন্য চরম একটা ব্যর্থতা থাকবে। জাযাকাল্লাহু খায়রান। এবার আমরা আন্দোলন কেন্দ্রিক যে ব্যাপারটা জানতে চাইবো আমাদের ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্যারের কাছে, তা হচ্ছে জুলাইয়ের যে বিপ্লবটা হয়ে গেল, এখানে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর যে ভূমিকাটা ছিল, এখানে আমরা দেখেছি যে প্রশাসনের কেউ তারা সরকারি আদেশ নির্দেশ তারা মানতে বাধ্য ছিলেন এবং তারা সেটা মেনেছেন, এবং ওই মোতাবেক তারা ছাত্র জনতার উপরে গুলিও চালিয়েছেন। আবার কেউ নীরব ভূমিকা পালন করেছেন, একটু সেবে ছিলেন। তো এই জায়গাতে যখন যে সরকার হচ্ছে, তখন তিনি তার মতো করে প্রশাসনকে এবং নিরাপত্তা বাহিনীকে তিনি পরিচালনা করছেন আর কি। তো এই জায়গাটাতে এই বাহিনীর জন্য দেশবাসীর কামনাটা কীরকম থাকতে পারে, বা জনগণের আশাটা কীরকম যে আমাদের দেশের প্রশাসন এরকম হবে, আমাদের দেশের নিরাপত্তা বাহিনী এরকম হবে, ব্যাপারটা কীভাবে দেখছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আমরা জুলাই বিপ্লবে যেটা দেখেছি, এটা আমাদের কারো জন্য প্রত্যাশিত ছিল না, কাঙ্ক্ষিত ছিল না। আমরা আসলে প্রশাসন কেন, নিরাপত্তা বাহিনী কেন, উদ্দেশ্য জনগণের নিরাপত্তা দেবে, কিন্তু রক্ষকও যদি ভক্ষক হয়, বা যেই বেড়া দিয়ে আমরা যেন পশুতে ক্ষেত না খায়, সেক্ষেত্রে সেই বেড়ায় যদি ক্ষেত খাওয়া শুরু করে, তাহলে আসলে মুক্তির পথ কোথায়? আমরা গত 53 বছরে দেখেছি যারাই যখন ক্ষমতায় আসছে তারাই কিন্তু প্রশাসনকে তাদের কাছে ব্যবহার করেছে, জনগণের জন্য নয়। অথচ কিন্তু এখানে অত্যন্ত সুন্দর মুখরোচক স্লোগান আছে। আমরা 2014 সালে কমিউনিটি পুলিশিং যখন শুরু হয় বাংলাদেশে, তখন কিন্তু একটা সুন্দর স্লোগান আমরা দেখেছি, সেটা কি, পুলিশই জনতা, জনতাই পুলিশ। এবং এই সুন্দর স্লোগানটি কিন্তু আমরা বিলবোর্ডে দেখেছি, বিভিন্ন জায়গায় সুন্দর করে লাগানো আছে, পুলিশের ছবি আছে, জনগণের ছবি আছে, সেখানে পুলিশই জনতা, জনতাই পুলিশ। আর এই সুন্দর এই বাক্যটি যদি বাস্তবায়ন হতো মানুষের মধ্যে বা প্রশাসনের মধ্যে, তাহলে কিন্তু কোনো অসুবিধা ছিল না, সবচেয়ে ভালো একটা সুন্দর পরিবেশ তৈরি হতো।
আমরাও যেটা বলবো যে আসলে জনগণের সবচেয়ে কাছাকাছি যে বাহিনী, সেই বাহিনীর নাম হচ্ছে পুলিশ। পুলিশ বাহিনী কিন্তু তাদের দায়িত্ব বেশি, সময় বেশি দিতে হচ্ছে, কষ্ট বেশি, কিন্তু পুলিশ এবং তাদের সেবা করার সুযোগটা কিন্তু বেশি। কিন্তু আসলে বাস্তবিক পুলিশ সেই জায়গায় আছে? বাংলাদেশে নেই। আপনি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় দেখবেন যে যদি রাস্তায় কোনো মানুষ কোনো একটা অসুবিধার মধ্যে পড়ে, সাপোজ আপনি গাড়ি চালাচ্ছেন, ড্রাইভ করতেছেন, আপনার চাকা পাংচার হয়ে গেছে, তো রাস্তা আপনি বিপদে পড়ে গেছেন, কি করবেন? সেই সময় পুলিশ গিয়ে তাকে সহযোগিতা, যাবতীয় সহযোগিতা পুলিশ করে, এমনকি চাকা খুলে লাগিয়ে দেয় পুলিশ, তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেয় পুলিশ। কিন্তু আমাদের দেশে পুলিশ কি করে? অনেকে বলেন যে এটা শাখের করাত। শাখের করাত মানে যাওয়ার সময় কাটে, আসার সময় কাটে। আপনি একটা থানায় যাওয়ার, একটা জিডি করার জন্য সেখানেও টাকা দিতে হচ্ছে। কেন হয়? টাকা দিব কেন আমি? আপনার তো সরকার টাকা দিয়ে বসিয়ে রেখেছে তো আপনার কাজ করার জন্য। আপনি আমার ডায়েরি লিখে দিতে আপনি বাধ্য, আপনি লিখে দেবেন না কেন? টাকা ছাড়া, একটা কথা আছে না, ফুয়েল ছাড়া ফাইল চলে না। বাংলাদেশের ফাইলের নিচে চাকা লাগানো থাকে, মানে ফুয়েল দিলে ওটা চলতে থাকে। তাছাড়া একই টেবিলে ফাইল থাকে, সারাদিন খুঁজবেন পাবেন না, কোথায় আছে? টেবিলের নিচে আছে ওটা। তো আমরা জুলাই বিপ্লব যেটা দেখেছি, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। পুলিশ যেভাবে জনগণের উপরে যেভাবে আক্রমণ করেছে, গুলি চালিয়েছে, এবং একটা শত্রু বাহিনীর সাথে, একটা ভিন্ন দেশের সাথে যখন বহির্শত্রু বাংলাদেশ কোনো দেশে আক্রমণ করে, তাদেরকে যেভাবে প্রতিরোধ করা হয়, ঠিক সেইভাবে বসে শুয়ে নানান কায়দায় দেখছে শ্যুট করছে। এবং তারা প্রাউড ফিল করছে গুলি করার পরে, যে একটা খতম করে দিয়েছে, 2টা খতম করে দিয়েছে। তাহলে এখানে দেখেন, জনতায় পুলিশ, পুলিশের জনতা থাকলো কোথায়? আর এই কাজটা পুলিশের বা যারা আর্মিদেরও একটা শ্রেণীর তারা শুরুতে করেছিল, কিন্তু সেখানে আমরা দেখেছি যারা নিম্ন শ্রেণীর অফিসার যারা ছিলেন, তারা কিন্তু সেই সময় বলে দিয়েছেন আমরা মানুষ মারতে পারবো না। তারা ডিরেক্ট বলেছেন আমরা মানুষকে গুলি করতে পারবো না। এর ফলে সিনিয়র অফিসাররা কিন্তু শক্ত অবস্থানে তারা ব্রেক করেছেন। তো আলহামদুলিল্লাহ তাদের এই ভূমিকাটা প্রশাসনের ক্ষেত্রে, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকাটা অত্যন্ত প্রশংসনীয় ছিল সেই সময়। আর তাদের এই ভূমিকাটা প্রশংসনীয় হওয়ার কারণেই কিন্তু অভ্যুত্থানটা সহজ হয়েছে। কিন্তু পুলিশদের কেউ হ্যাঁ, আমরা সব পুলিশকে আমরা বলবো না, যারা দলীয় ক্যাডার থেকে পুলিশ হয়েছে, দলীয় বিবেচনা যারা পুলিশ হয়েছেন, তারা কিন্তু এই কাজগুলি বেশি করেছেন। অনেক নিরীহ পুলিশ ভাই যারা আছেন, দিনদার ভাই যারা আছেন, বা যারা এই অন্যায়টাকে সহ্য করেন না, কিন্তু চাকরির ক্ষেত্রে তারা সেখানে চুপ থেকেছেন বা দাঁড়িয়ে থেকেছেন, এরকম অনেক পুলিশ ভাই ছিলেন। কিন্তু আসলে হয় কি, অপরাধ যখন একজন করে, পুরা কমিউনিটির উপরে কিন্তু এটার দোষ চাপে, যার ফলে জনগণের যে আক্রোশ আমরা দেখেছি, পুলিশ ডিপার্টমেন্টকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। আপনি দেখেন, পুলিশকে মেরে মানে আগুনে পুড়িয়ে উল্টো করে টাঙ্গিয়ে রাখার দৃশ্য ওয়ার্ল্ডের কোনো রাষ্ট্রে আছে কিনা আমাদের চোখে পড়ে নাই। একটা প্রশাসনের এত বড় এই পর্যায়ে একটা দায়িত্ব, যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, তাদের উপর এইরকম আক্রমণ, নিরাপত্তাহীনতার যে ব্যাপারটা চলে আসছে, তারা নিজেরা যান বাঁচানোর জন্য ব্যস্ত, মানে কোনো পথ ছিল না তাদের। কেন এটা হয়েছে? এটা তাদের কারণে হয়েছে। এবং তারা যাদের লেজুর বৃত্তি করতেছিল, যে সরকারকে তারা মানে এস্টাবলিশ করার জন্য, স্থায়ী বা ক্ষমতার বা টিকিয়ে রাখার জন্য তারা মরিয়া হয়েছিল, এর ফলশ্রুতি কিন্তু এগুলো। তো এখানে যেটা পুলিশ সহ অন্যান্যদের যে ভূমিকাটা ছিল, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ছিল। আমরা নিঃসন্দেহে এটা কখনো প্রত্যাশা করি না, এদেশের জনগণ এটা কখনো প্রত্যাশা করে না। আমরা চাই এমন একটা পুলিশ বাহিনী, যেটা ওই স্লোগানটা আবারও আমরা বলবো যে পুলিশই জনতা, জনতায় পুলিশ। সিপাহী বিপ্লব আমরা জানি না, জনতা সিপাহী বিপ্লব এক কাঁধে। আমরা মুক্তিযুদ্ধের সময় কি দেখেছি? জনগণ, পুলিশ, সেনাবাহিনী, বিডিআর সবাই মিলে এক কাতারে দাঁড়িয়ে কিন্তু দেশ স্বাধীন করেছে। এইরকম একটা সহাবস্থান লাগবে, পরস্পরের প্রতি সহযোগিতা লাগবে। পুলিশ তো জনগণের বন্ধু হবে, কিন্তু যারা দুষ্ট, যারা অপরাধী, তাদের শত্রু হতে পারে। সবার তো শত্রু হওয়ার প্রশ্ন আসে না। এই জায়গাটা বিল্ড আপ করতে হবে। নতুন বাংলাদেশে আমরা এটা কামনা করি যে নিঃসন্দেহে পুলিশ প্রশাসন হোক, আর্মি হোক, বা অন্যান্য বাহিনী যারা হোক, তারা তাদের জায়গা থেকে ইনসাফপূর্ণ কাজ করবেন, দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন, জনগণের পক্ষে তারা থাকবেন, হকের পক্ষে তারা থাকবেন। কোনো সরকার অন্যায় নির্দেশ তারা পালন করে বাধ্য হবেন না, এটা আমার জনগণের প্রত্যাশা। জুলাই 24 গণঅভ্যুত্থানটা এটা মানে প্রশাসনের জন্য একটা বড় শিক্ষার জায়গা হয়েছে বলে মনে হয়। বড় শিক্ষার জায়গা, কারণ বাংলাদেশের অধিকাংশ থানায় পুড়িয়ে দেওয়া হয়েছিল। জনগণ কেন পোড়াবে? পুলিশ মানে প্রশাসনের জায়গাগুলো কেন পোড়াবে? মূল কারণ ছিল এটাই, চরম অসন্তোষ
এই প্রশাসনগুলোর কাজে লাগিয়ে সরকার তাদের উপরে নিপীড়ন চালিয়েছিল এবং সরকারের নিপীড়নের হাতিয়ার ছিল পুলিশ। এখন দেখেন, এখন তাদের একটা সুযোগ হয়েছে নিজেদের সংস্কার করে নেওয়ার। যখন থানাগুলিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সেই সময় পুলিশ কি থানায় ছিল? সব পালিয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন, যখন পুলিশ যারা মানে অস্ত্রধারী বাহিনী যেটা, তারা যদি জনগণের ভয়ে পালিয়ে যায় তাহলে তাদের নৈতিক মানে শক্তিটা কি ছিল? কিছুই ছিল না। তারা যে অনৈতিকতার সাথে জড়িত ছিল এটাই তার প্রমাণ যে তারা নিজেদের যান বাঁচানোর জন্য তাদের স্টেশন ফেলে তারা, এবং তাদের অস্ত্র শক্তি তখন কোনো কাজে লাগেনি। জনগণ যখন ক্ষিপ্ত হয়ে গেছে অস্ত্র শক্তি তাদের, এবং অভ্যুত্থান পরবর্তী যে অবস্থা ছিল, পুলিশ ভাইরা অনেক ভয়ের মধ্যে ছিলেন, ভীতির মধ্যে ছিলেন। আমরা নিজেরা অনেকে সাহস দিয়েছি, অনেকে আমরা সহযোগিতা করেছি, আসেন থানায় আসেন, এমনকি তারা অনেক পোশাক লুকিয়ে রেখেছেন। কেন? তাহলে এইরকম একটা পরিস্থিতি যে হলো, এই জুলাই অভ্যুত্থান থেকে বাংলাদেশের পুলিশ বাহিনীর যে শিক্ষণীয় বিষয় আছে, এই শিক্ষা যদি তারা লাভ করতে না পারেন, আবার যদি আগের মতো হন, তাহলে এটা মানে চরম কি ব্যর্থতা এবং অত্যন্ত দুঃখজনক হবে আমাদের জন্য। জাযাকাল্লাহু খাইরান। আমরা তাহলে এখান থেকে বুঝতে পারলাম আগামী দিনের প্রত্যাশা হচ্ছে যেন পুলিশ তার সঠিক দায়িত্বটা পালন করে, যেন কোনো সরকারের প্রতি ঝুঁকে না পড়ে। এরপর আমরা যে বিষয়টা জানতে চাইবো আমাদের ডক্টর আহমদুল্লাহ সাকিব স্যারের কাছে, তা হচ্ছে যে এই ঘটনার ক্ষেত্রে শিক্ষিত মহল, মানে নাগরিকদের মধ্যে শিক্ষিত মহল এবং আপনার সাধারণ মহল, যে দুইটা মহল আছে, এই জায়গাতে শিক্ষিত মহলের সমাজের ক্ষেত্রে যে ভূমিকাটা আছে, সেই সাথে জনগণ, সাধারণ জনগণ যেরকম ভাবে তারা ন্যায়ের পক্ষে এবং সত্যের পক্ষে লড়ার জন্য আত্মত্যাগ করলেন, এই উভয়ের মধ্যে যে শিক্ষাটা ফুটে উঠেছে, যদি ব্যাপারটা একটু বলতেন। আমরা যদিও ইসলামে কোনো মানুষের মধ্যে ক্লাস বিভাজন করতে চাই না, শ্রেণী বিভাজন করতে চাই না, কিন্তু মানুষের মধ্যে একটা শ্রেণী বিভাজন অটোমেটিক হয়ে যায়। একটা শিক্ষিত সমাজ থাকে, একটা এলিট সমাজ থাকে, একটা সাধারণ মানুষ থাকে। তো সমাজের এই ক্লাসগুলোর মধ্যে যেটা আমরা দেখি, সাধারণত মধ্যবিত্ত সমাজ, মানে আধুনিক যে সমাজ, আধুনিক সমাজে মধ্যবিত্ত সমাজ একটা আছে, একটা হচ্ছে একবারে উচ্চ শ্রেণীর, আর একটা হচ্ছে নিম্ন শ্রেণীর। নিম্ন শ্রেণী বলতে মানে আর্থিকভাবে হয়তো তাদের কিছুটা ঘাটতি আছে, এরকম। মধ্যবিত্ত সমাজ যারা, তারাই কিন্তু সমাজটা মূলত পরিচালনা করেন, আবার তারাই সমাজের সবচেয়ে বেশি সুবিধাভোগী বলা যেতে পারে। সুবিধাভোগী এই অর্থে যে কি বলবো, সরকারিভাবে সমস্ত সুযোগগুলো মধ্যবিত্তরাই সাধারণত নিয়ে থাকেন। আর এই কারণে দেখা যায় যে সরকারের অন্যায়, নিপীড়ন, জুলুম এগুলোর বিরুদ্ধে তাদের খুব একটা অবস্থান দেখা যায় না, তারা চুপচাপ থাকেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা বেশি আলাপ আলোচনা করেন না, সরকারের বিরুদ্ধে প্রতিবাদও গড়ে তোলেন না। প্রতিবাদ করে কারা? সাধারণ জনগণ, যারা রাস্তায় খেটে খাওয়া মানুষ, যারা এই অত্যাচারের সরাসরি ভুক্তভোগী, তারাই কিন্তু এটা নিয়ে বেশি চিন্তাভাবনা করেন বা মাঠে ময়দানে থাকেন। তো এই আন্দোলনে আমরা লক্ষ্য করছি যে মধ্যবিত্তরাও সামনে এগিয়ে আসছেন, শিক্ষিত মানুষরাও তার সামনে এগিয়ে আসছেন, যেটা অন্য সময় দেখা যায়নি। সাধারণ মানুষও তো আসছেনই, সাধারণ মানুষদের আত্মত্যাগ আপনি দেখবেন, যারা এখন জুলাই মানে গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন, যদি 2000 মানুষ মারা যায়, সেখানে অন্তত 1700-1800 মানুষ তারা কিন্তু একদম সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে মধ্যবিত্ত আছেন, বাকিটা আর উচ্চবিত্ত নাই। তারা মাঠেই নামেন নাই, মধ্যবিত্তরাই মাঠে নামার কারণেই মূলত সাধারণ মানুষ তারা সাহস পেয়েছে। কিন্তু মরে কিন্তু সাধারণত বা প্রাণ দেয়, জীবন দেয় সাধারণত সাধারণ মানুষেরা। এখানে সর্বমহল আমরা যেটা লক্ষ্য করেছি যে শিক্ষিত মহল এখানে নেমে এসেছিলেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এবং মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তারাও মোটামুটি এগিয়ে এসেছিলেন। সে কারণেই গণ অভ্যুত্থানটা এতটা সহজ হয়েছে এবং তারা কিছুটা সচেতন হয়েছেন এখন, এবং তারা বুঝতে পেরেছেন যে সবসময় চুপ থাকলে হয় না, একটা সময় আছে যে সময় আমাদের কিছু করণীয় আছে। তো এই বোঝাটা তারা অনেক পরে বুঝেছেন। যদি শাপলার যে গণহত্যা হয়েছিল সেই সময় যদি তারা এটা বুঝতেন, অথবা বিডিআর বিদ্রোহ যখন হয়েছিল তখন যদি তারা বুঝতেন, তাহলে হয়তো পরিস্থিতি এতদূর গড়াতো না। কিন্তু সেই সময় কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু সবাই চুপচাপ ছিলেন। আমাদের সংবাদ মাধ্যমগুলো সব চুপচাপ ছিল, তারা এই বিষয়গুলো কোনো কথাই বলেননি। শাপলার এই যে এত বড় একটা গণহত্যা হলো, সেটা নিয়ে তারা কোনো আলাপ করতেই দেননি, আলাপ করার সুযোগই রাখেননি। তো সেই সমস্ত কারণে কিন্তু ফ্যাসিজম এভাবে গড়ে উঠেছে আস্তে আস্তে। তো মধ্যবর্তী ফ্যামিলি যারা আছেন বা সমাজের যারা শিক্ষিত ফ্যামিলি আছেন, তাদের এখানে একটা দায়িত্ববোধের জায়গা তৈরি হয়েছে, এবং আশা করছি এই বোধটা তাদের মধ্যে সক্রিয় থাকবে। আর সাধারণ মানুষের আত্মত্যাগ, এটা তো আসলে নতুন করে বলার কিছু নেই, তারা সবসময় এভাবে আত্মত্যাগটা করে আসেন বলে আমরা এই সুবিধাটা ভোগ করতে পারছি। তাদের প্রতি নিঃসন্দেহে আমাদের কৃতজ্ঞতা। তারা যদি সমাজের বিপদ মুহূর্তগুলোতে এইভাবে এগিয়ে না আসতেন, সমাজ ও রাষ্ট্রের সংস্কারে তারা যদি এইভাবে এগিয়ে না আসতেন, হয়তো আমরাও যারা আছি তারা হয়তো এতটা সাহস নিয়ে কথা বলতে পারতাম না, মাঠে নামতে পারতাম না। তো তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং তাদের আত্মত্যাগকে যেন মানে ভবিষ্যৎ যে সরকার আসবেন বা যারা আসবেন তারা যেন মূল্যায়ন করেন
এবং ভবিষ্যতে তারা যেন এই ফ্যাসিজম নতুন করে আবার কায়েম না করেন, এবং ফ্যাসিজম যাতে কায়েম না হয় সেজন্য ব্যবস্থাপনাগুলো, সেটা রাষ্ট্রের সংস্কার হোক, শাসন ব্যবস্থার সংস্কার হোক, বিচার ব্যবস্থার সংস্কার হোক, সার্বিক সংস্কারের দিকে যেন তারা মনোযোগী হন। জি, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সময়ের সংলাপ। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনা। আমরা এবার প্রশ্ন করতে চাইব ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্যারের কাছে। তা হচ্ছে যে আমরা জুলাই বিপ্লবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ দেখেছি। ওই জায়গাতে যারা গণমাধ্যম কর্মী ছিলেন বা গণমাধ্যম যেগুলো ছিল সেগুলোর আমরা একটা ব্যাপক ভূমিকা দেখেছি। কেউ ছিলেন সপক্ষে, আবার কেউ নিশ্চুপ ছিলেন। আমরা কাউকে দেখেছি তিনি জীবনের রিস্ক নিয়ে রাস্তার বিলবোর্ডের উপরে উঠে ছবি তুলেছেন, আবার কেউ কারো কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হলে তিনি মোবাইল দিয়ে রেকর্ড করেছেন, আবার কারো এখানে প্রাণও চলে গেছে। আবার এখানে কেউ হলুদ সাংবাদিকতার ব্যাপারটা আমরা এখানে দেখেছি। সবকিছু মিলিয়ে একটা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য গণমাধ্যমের ভূমিকাটা কিরকম হতে পারে, অথবা তার অবস্থানটা কিরকম হতে পারে? প্রত্যেকটা বিষয়ের দুইটা দিক থাকে, মানে ভালো মন্দ। জি, সব জায়গায় কিন্তু যেখানে ভালো সেখানে মন্দ থাকে। তো আমরা জুলাই বিপ্লবের সাংবাদিকদের যে ভূমিকা দেখেছি, আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা তারা রেখেছেন। অনেকে, অধিকাংশ মিডিয়া, অধিকাংশ গণমাধ্যম কর্মী, স্যাটেলাইট চ্যানেলগুলো এবং সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন যে সমস্ত টিভিগুলো ছিল, সব মিডিয়ার কথা আমরা বলবো এখানে, অধিকাংশই তারা কিন্তু এই বিপ্লবকে সমর্থন করেছেন, অভ্যুত্থানকে সমর্থন করেছেন, এবং এটা ব্যাপক হারে প্রচার করার জন্য তারা মানে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন, এবং তারা বুলেটের সামনেও দাঁড়িয়েছেন। কেন? নিউজ কাভারেজ করার জন্য, নিউজটা জনগণ জানবে, সারা ওয়ার্ল্ডের লোক জানবে যে বাংলাদেশে এটা হচ্ছে। তা আসলে একটা মিডিয়ার ভূমিকা কিন্তু যে কোনো আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য নিঃসন্দেহে মিডিয়ার ভূমিকা সবচেয়ে বেশি অগ্রাধিকারযোগ্য। কারণ মিডিয়াই কিন্তু পারে সত্যকে মিথ্যা বানাতে, মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করে এরা, যেটা এখানে আমরা দুইটাই বললাম, পজিটিভ নেগেটিভ দুইটা দিক। তো আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবে অধিকাংশ গণমাধ্যম কর্মী এবং অধিকাংশ গণমাধ্যমের ভূমিকাটা নিঃসন্দেহে প্রশংসনীয় ছিল। তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। ঠিক উল্টা দিকে যদি আমরা চিন্তা করি, আপনি দেখেন জুলাই বিপ্লবের পরে অনেক সাংবাদিক কিন্তু মানে এখন গ্রেফতার হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা চলতেছে, অনেকে পালিয়ে আছেন। তো কেন পালিয়ে গেলেন তারা? একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে একজন সাংবাদিক মানে কি? সংবাদপত্র মধ্যে মানে বস্তুনিষ্ঠ সংবাদকে জনগণকে জানানো। তো এই বস্তুনিষ্ঠতার যে সংবাদপত্রের একটা মৌলিক স্লোগান যে বস্তুনিষ্ঠতা, এই বস্তুনিষ্ঠতার ঘাটতি কারণেই কিন্তু এটা হয়েছে, যেটাকে আমরা হলুদ সাংবাদিকতা বলি। হলুদ সাংবাদিকতা মানে কি? যেখানে বস্তুনিষ্ঠতা থাকবে না, মিথ্যা প্রচার করা হবে। আমরা যদি আরও চলে যাই, আরও পিছনে, যেটা আমরা খুব মশহুর যে কথাটা, গোয়েলবসীয় অর্থাৎ জোসেফ গোয়েলবস হচ্ছে জার্মানির নাৎসি একজন প্রচার মন্ত্রী ছিলেন, তথ্য প্রচার মন্ত্রী ছিলেন। তার কাজই ছিল মিথ্যা কিভাবে মানে অধিক পরিমাণে মিথ্যা প্রচার করে এটা এমনভাবে প্রচার করবে যেন জনগণ বুঝে নেয় যে এটা সত্য হয়ে গেছে, এবং এই দায়িত্বটা তাকে দেওয়া হয়েছিল। তো এইটা থেকে কিন্তু এখন সারা ওয়ার্ল্ডে এটা মশহুর হয়েছে গোয়েলবসীয় প্রচারণা। ঠিক মিথ্যাটাকে বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে এটা আমরা ন্যাক্কারজনকভাবে দেখেছি ইতিপূর্বে বিভিন্ন সময়, এখানেও কিন্তু ছিল। এবং বিগত ফ্যাসিজমকে টিকিয়ে রাখার জন্য, ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য এক শ্রেণীর সাংবাদিক কিন্তু কাজ করেছে। এটা আমরা স্পষ্ট দেখছি। এবং শুধু আমরা যদি এখানে সংবাদপত্রের দিকটা বলতে গেলে আমাদের আরও পিছনে চলে যেতে হয়। 2005-এর দিকে যদি আমরা একটু স্মরণ করে আসি, যে আমরা নিজেরা ভুক্তভোগী, যেখানে যে 2005-এ মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে যখন অন্যায়ভাবে তৎকালীন জোট সরকার গ্রেফতার করেছিল মিথ্যা অপবাদ দিয়ে। তো সেই সময় আমি সাংবাদিকদের সাথে আমরা যারা কাজ করেছি আমরা দেখেছি যে কোনো একটা বিষয় যখন তারা মানে মিডিয়া কাভারেজ করার জন্য এবং পত্রিকার কাটতি বাড়ানোর জন্য ডেস্কে বসে থেকে একটা স্টোরি বানাচ্ছে। এখন আমরা আমাদের উপর যে ব্লেমটা দেওয়া হয়েছিল তখন 2005-এ, আমরা এটা তো একটা মানে ডাহা মিথ্যা কথা, যার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল জঙ্গিবাদের বিরুদ্ধে, সেইটা আমাদের উপরে চাপিয়ে দিয়ে তৎকালীন সরকার আমির জামাতকে গ্রেফতার করলেন। তো সেইটা ক্লিয়ার করার জন্য আমরা মিডিয়াতে কাজ করছি, মিডিয়াকে বলছি। তো আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে যে আমি এবং আমার সাথে আরেকজন মানে আমাদের কর্মী ছিল, ঢাকাতে কাজ করছিলাম। তো কোনো একটা মিডিয়াতে গিয়েছি, সব ডিটেলসে বললাম, ডকুমেন্টগুলি দিয়ে কথা বললাম। পরদিন সে পত্রিকা রিপোর্ট করেছে জঙ্গির এখন ঢাকায়। কতটা হাস্যকর!
পরে বললাম যে ভাই কি ব্যাপার আপনি এরকম স্টোরি করলেন কেন? ভাই এটা পত্রিকায় মানে খাওয়ার জন্য এটা করতে হয়, এখন এই সময় যেটা আমরা একটা স্টোরি বানাইতে হয়। তো দেখেন একজন সাংবাদিকের মুখের কথা যদি এরকম হচ্ছে একটা স্টোরি বানানো, তাহলে ঠিক ওই সমস্ত সাংবাদিকতা। আমরা বলতে চাই কোনো সংবাদপত্রের দায়িত্ব এটা নয়, বা কোনো সাংবাদিকের বা গণমাধ্যম কর্মীর দায়িত্ব এটা নয় যে সে কারো পক্ষে কথা বলবে, নিরপেক্ষ থাকতে হবে। এখন যদি সরকারের লেজুবৃত্তি করে আমি সরকারের পক্ষে বলি, তাহলে জনগণ সত্যটা জানতে পারবে না। বাংলাদেশের সংবাদপত্রের ক্ষেত্রে এটা অত্যন্ত চরম দুঃখজনক যে আমরা দেখেছি সাংবাদিকদের মধ্যে দলাদলি, গ্রুপিং, একটা শহরে 3টা-4টা প্রেস ক্লাব। কেন? যে এই গ্রুপ ওই গ্রুপের সাথে মিলে না, মানে এদের নিউজের সাথে ওদের নিউজ মিলবে না। এটা কিন্তু বাস্তবতা দেখতেছি প্রত্যেকটা শহরে সাংবাদিকদের মধ্যে এত গ্রুপিং হয়ে যাচ্ছে। এখানে বস্তুনিষ্ঠতার অভাবের কারণে সংবাদপত্রের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। তো জুলাই বিপ্লবে তাদের ভূমিকা এক শ্রেণীর ভালো ছিল, তাদের আমরা অবশ্যই প্রশংসা করব, কিন্তু যারা ন্যাক্কারজনকভাবে বা ন্যাক্কারজনক ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছিলেন বা যারা চুপ ছিলেন, এটাকে সমর্থন না করে তারা আজকে কিন্তু তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আশা করব আগামী দিনে যারা সংবাদপত্রের সাথে আমরা আছি বা গণমাধ্যম কর্মী যারা আমরা হব, আমরা আমাদের রিপোর্টের যে বস্তুনিষ্ঠতা, আমার হকের পক্ষে থাকতে হবে। আমার জীবন চলে যাক, আমার এই কলমের কারণে, আমার কলমের এই সত্য রিপোর্টের কারণে যদি আমার জেল হয়, আমার ফাঁসি হবে, তবু কিন্তু আমি সত্যের পক্ষে লিখে আমার এই শাস্তি হলো, জনগণ জানবে, এবং দিন শেষে আমি তো আল্লাহর কাছে একটা ভালো প্রতিদান পাবো ইনশাআল্লাহ। ওই রকম সাংবাদিক আমাদের হতে হবে। জাযাকাল্লাহু খায়রান। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে অবশ্যই একটা সংবাদ মাধ্যমের ভূমিকা আছে, এবং এটা অবশ্যই সংবাদটা যেন বস্তুনিষ্ঠ হয়, যেন সত্যটাই প্রকাশিত হয়। এরপরে আমরা যে প্রশ্নটা করতে চাইবো ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব স্যারের কাছে, তা হচ্ছে যে বর্তমান যে পরিবেশের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়গুলো কি হতে পারে? জাযাকাল্লাহু খাইরান। এই মুহূর্তে আমাদের সবচেয়ে জরুরি কাজ যেটা আমরা মনে করি সেটা হচ্ছে রাষ্ট্রকে নতুন করে সংস্কার করতে গেলে সততা, ন্যায়পরায়ণতা যে বিষয়গুলো সেগুলো নিয়ে আসতে হবে। ইসলামী রাষ্ট্রের ভিত্তি হচ্ছে সততা এবং ন্যায়পরায়ণতা। এই জায়গাটা আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় সেই বিষয়গুলো আমাদের করার চেষ্টা করতে হবে, এবং সে লক্ষ্যে আমাদের জনমত গড়ে তুলতে হবে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের সাধারণ জনগণই কিন্তু সবসময় যে কোনো নীতির প্রশ্নে তারাই কিন্তু এগিয়ে আসে। জি। তো সাধারণ জনগণের কাছে আমাদের যেতে হবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, জনমত গঠনের চেষ্টা করতে হবে। তারা যেন এটুকু অন্তত বুঝতে পারে যে সততা এবং ন্যায়পরায়ণতা ছাড়া কোনো দেশের সঠিক যাত্রা হতে পারে না। এবং আমাদের যারা ক্ষমতাসীন যারা আছেন, ক্ষমতায় যারা যাবেন সামনে, তাদেরও এটা মনে রাখা দরকার যে শক্তি দিয়ে কখনো নিজের ক্ষমতা টিকিয়ে রাখা যায় না, নৈতিকতা দিয়ে, সততা দিয়ে, ন্যায় বিচার দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হবে। জি। এটা যেন তাদের মধ্যেও এই বোধটা আসে। তো উভয় পক্ষের মধ্যে আমাদের এই বোধটা যদি চলে আসে, তাহলে কিন্তু আমরা একটা আগামী দিনে যে একটা স্বপ্নের সমাজ গড়ে তোলার চিন্তা করছি সেটা সম্ভব। তো এই বোধটা গড়ে তোলার জন্য আমাদের এখন জাতীয় ঐক্য দরকার, জনমত গঠন দরকার। সেই কাজগুলো আমরা করে যাওয়ার চেষ্টা করব। যার যা জায়গা থেকে সংস্কার ব্যক্তি থেকে শুরু হয়। জি। ব্যক্তি থেকে শুরু হয়, তারপর সেটা আস্তে আস্তে সমাজে ছড়িয়ে পড়ে। তো এই দাওয়াতটা আমরা সমাজের প্রত্যেকটা সেক্টরে দিয়ে যেতে চাই, প্রত্যেকটা মানুষের কাছে দিতে চাই। প্রত্যেক দর্শক যারা শুনছেন, আমরা প্রত্যেকের জায়গা থেকে একটু একটু করে প্রতিদিন সংস্কার হওয়ার চেষ্টা করি। এবং আমরা তো মানে বক্তব্য শুনলাম এরকম একটা, ইনকলাব মঞ্চের যে মুখপাত্র যিনি আছেন উনি তো বলছিলেন যে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে একটা করে পাপ কমাই, আচ্ছা, তাহলে 17 কোটি বা 18 কোটি মানুষের এমনিতেই কিন্তু মাশাআল্লাহ এই যে উপলব্ধি, এই উপলব্ধিটা এখন দরকার। জাতির প্রত্যেকের কাছ থেকে আমরা এই উপলব্ধিটাই চাচ্ছি, যে আমরা যেন প্রত্যেকে উপলব্ধি করি আমরা যে ভুলগুলো করে ফেলছি, সেগুলো থেকে যেন আস্তে আস্তে ফিরে আসার চেষ্টা করি। তিনি ক্ষমতাসীন পর্যায়ে থাকেন, দায়িত্বশীল পর্যায়ে থাকেন, সাধারণ মানুষ থাকেন, প্রত্যেকের জায়গা থেকে আমরা নিজেদের এই অন্যায় আচরণগুলো সংশোধন, অসৎ আচরণগুলো এগুলো ত্যাগ করি। যারা আমরা মানে ঘুষের বিরুদ্ধে আন্দোলন করছি, এখন ঘুষের বিরুদ্ধে কথা বলছি, নিজেরাই কিন্তু আমরা ঘুষ দিচ্ছি। জি, আমরা নিজেদের সুবিধা আদায়ের জন্য নিজেরাই কিন্তু ঘুষ দিই, নিজেরাই দুর্নীতি করছি। তো নিজেরা যদি দুর্নীতি করি, সরকারের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করব? একই বিষয় হয়ে যাবে। তো নিজের জায়গা থেকে অন্তত আমরা চেষ্টাটা করতে পারি। সরকার যদি পরিবর্তন নাও হয়, আমরা তো নিজেকে অন্তত পরিবর্তন করতে পারি। তো প্রত্যেকেই নিজেদের পরিবর্তনের জায়গাটা আমরা যেন চেষ্টা করি, এবং এই বিষয়ে একটা কনসেনসাস, একটা জাতীয় ঐক্যমত্য আমাদের দরকার। এবং আমাদের রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তারাও যেন এই বিষয়গুলো নিয়ে জনগণের সামনে আসেন, এটাই আমরা কামনা করছি। জাযাকাল্লাহু খায়রান। আমরা এবার প্রশ্ন করতে চাইবো ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্যারের কাছে। তা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য বা রাষ্ট্র তৈরি করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই সমান গুরুত্ব আছে, কিংবা সবার কাজ করার একটা জায়গা আছে। তো ওই জায়গা থেকে ইসলামী দল কিংবা সংগঠন অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি কি কর্ম থাকে, বা তারা কোন কোন ভূমিকাগুলো রাখতে পারে?
জি, শুক্রিয়া। আসলে একটু আগে আমরা আলোচনা শুনলাম যে আসলে চেতনার যে বিষয়টা, জি আমরা কিন্তু আগামী প্রজন্ম যেদিকে এগিয়ে যাচ্ছে, গণতন্ত্র করতে করতে জপতে জপতে আমরা আমাদের মূল চেতনা হারিয়ে ফেলছি। বাংলাদেশ আমরা এই যে ভূখণ্ডটা আমরা পেয়েছি কেন, এর পিছনের কারণটা কি? এই যে চারদিকে ভারত, চারদিকে বিশাল রাষ্ট্র ভারত আমাদেরকে চারদিকে গিলে রেখেছে, একদিকে বঙ্গোপসাগর, তো মাঝখানে ছোট্ট একটু ভূখণ্ড এবং একই ভাষাভাষী ও পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে গেলে গেল, পূর্ববঙ্গ মাঝখানে 2500 কিলোমিটার, জি এরপরে 2500 কিলোমিটার ভারতের পরে আমরা পাকিস্তান। তাহলে আমাদেরকে কেন পশ্চিম পাকিস্তানের সাথে 1947 সালে এত দূরে একটা রাষ্ট্রের সাথে এই Connect করা বঙ্গকে কেন কানেক্ট করে দেওয়া হলো, পূর্ব পাকিস্তান করা হলো? এইটুকু যদি আমাদের যারা আগামী প্রজন্ম যারা আসছে তাদেরকে যদি এই জ্ঞানটা তাদেরকে আমরা না দিতে পারি, তারা কিন্তু কোনোদিনও জানবে না যে আমরা মুসলিম ছিলাম এই কারণে বাংলাদেশ পেয়েছি, আমরা মুসলিম ছিলাম এই ভূখণ্ডের জনগণ মুসলিম ছিল, মুসলিম অধ্যুষিত ছিল, যার ফলে এটা পাকিস্তানের সাথে 1947 সালে দেশ ভাগ হওয়ার সময় এটা পাকিস্তানের সাথে সম্পৃক্ত করে এটাকে একটা রাষ্ট্র পূর্ব করা পাকিস্তান করা হয়েছে। আর পূর্ব পাকিস্তান হওয়ার ফলে কিন্তু আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের জনগণ কিন্তু কখনো বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এটা কিন্তু চায় না। কেন হয়েছে? শুধুমাত্র তৎকালীন পাকিস্তানের লিডারদের কিছু জুলুম নির্যাতনের কারণে। তাদের যে অত্যাচার ছিল, বাংলাদেশের প্রতি যে বৈষম্য ছিল, সেই বৈষম্যের মানে প্রতিবাদে কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্মলাভ করেছে। তো মূল চেতনা হচ্ছে ইসলাম। এখন আমরা ইসলামকে ডাইভার্ট করে, ইসলামকে পিছনে ফেলে রেখে আমরা এখন নিজেরা নতুন করে নিজেদের যত তন্ত্র মন্ত্র আবিষ্কার করছি, নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করতেছি। তো এখন এই আমরা মূলত যে প্রশ্নটা আপনার, যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন সংগঠন, ইসলামী দল, তারা কিভাবে এখানে ভূমিকা রাখবে, ভূমিকা রাখার বিষয়ে এখানে জনমত তৈরি করতে হবে আমাদেরকে। ইসলামী খেলাফতের যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলে তার যে সুফল, সেটা জনগণের সামনে স্পষ্ট করতে হবে এবং তার বিপরীতে গণতন্ত্রের মাধ্যমে বা ধর্মনিরপেক্ষতাবাদ অন্য যেটাই হোক, তার যে ক্ষতিকর দিকগুলো সেগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। এবং এটা আমাদের একদম রুট লেভেল থেকে আলোচনা নিয়ে আসতে হবে। আমাদের স্টুডেন্টদেরকে বলতে হবে, যখন মানুষের আকীদায় এটা যখন একবারে বদ্ধমূল হয়ে যাবে, পরিবর্তন হবে, সেই সময়টাই ইসলামী খেলাফত ব্যতীত আসলে কোনো সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। ন্যায়পরায়ণতা, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী খেলাফতের কোনো বিকল্প নেই। এইভাবে যেন প্রত্যেকটা সেক্টরে যেন আমরা কাজ করব, সব মানুষ যখন বুঝে যাবে যে না আসলে আমরা তো 53 বছর দেখেছি, হয়তো আরও আগামী 10 বছর 15 বছর আমরা হয়তো দেখবো, দেখে কিন্তু আমরা ফলাফল একটাই পাবো, আমরা আবার ফ্যাসিজমে পাবো। এটা আমাদের উপর, এটা মানে যেটা আসছে অবধারিত, এটা আমাদের জন্য। তো সেইখান থেকে মুক্তির একটাই পথ হচ্ছে ইসলামী খেলাফত। ইসলামী খেলাফতের বিষয়টা আমরা জনগণকে বলতে হবে, আমাদের ছাত্রদের শিখাতে হবে এবং আমরা আমাদের সাংগঠনিক প্রক্রিয়া এই কাজটা করে যেতে হবে। এইভাবে কিন্তু আমরা একটা ক্ষেত্র তৈরি করতে পারবো। যখন আমরা একটা ক্ষেত্র তৈরি হয়ে যাবে, তখন জনগণ কিন্তু এর পক্ষে একটা আন্দোলন করে তুলবে। তখন কিন্তু আর একটা বিপ্লব হবে, যেটা আমরা বারবার বলছি যে আমরা চেতনার বিপ্লব, ইসলামী খেলাফতের পক্ষে আরেকটা বিপ্লব হবে। সেই বিপ্লবে ইনশাআল্লাহ এদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা তাহলে সব জায়গা থেকে আমাদের নীতি নৈতিকতায় ইসলাম আনার চেষ্টা করি এবং বিশ্বাসকে পরিবর্তন করে ইসলাম দিয়ে কনভার্ট করি, তাহলে মূলত এই জিনিসটা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের আজকের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান, যে ওনারা সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং ওনাদের আশাগুলো ব্যক্ত করেছেন এবং ভবিষ্যৎ ভাবনাগুলো আমরা সেখান থেকে পরিষ্কার হয়ে গেলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সময়ের সংলাপ। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় ছিল জুলাই গণ অভ্যুত্থান, প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনা। আমাদের ভবিষ্যৎ ভাবনা এরকমটাই হবে এখন, যে আমরা আগামীতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই, যার কারণে আমাদের চেতনায় পরিবর্তন আনতে হবে এবং ওই জায়গায় আমরা সবাই কাজ করব এবং সবাই প্রত্যেকের জায়গা থেকে নিজেদেরকে আমরা ইসলামী চেতনায় এবং ইসলামী আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি আমরা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।